আমাদের কোর 6 পেপারের বিষয় হচ্ছে রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট। এখন এই রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্টের এটা হচ্ছে প্রথম ভাগ। আমরা দ্বিতীয় ভাগটা পড়ব এর পরের সেমিস্টারে। এখানে সাবজেক্টে ঢোকার আগে দুটো জিনিস, বিশেষ করে এই শীর্ষকটাকে একটু ব্যাখ্যা করা দরকার আছে। রাইজ মানে আমরা সবাই জানি উত্থান। এখানে গুরুত্বপূর্ণ শব্দ দুটো, এক হচ্ছে মডার্ন আর 2 নম্বর হচ্ছে ওয়েস্ট। প্রথমে ওয়েস্টকে ব্যাখ্যা করা যাক। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। আমরা এখানে পশ্চিমের বদলে পাশ্চাত্য শব্দটা ব্যবহার করব। এখন কোন পাশ্চাত্য? এই পাশ্চাত্যের ঐতিহাসিক মানে খুব সহজ। সেটা কি? যে কোনো স্থানের অবস্থান থেকে পশ্চিম দিকটাই যদি দেখি, তাহলে সেই দিকটাকে আমরা পশ্চিম বা পাশ্চাত্য বলি। এখানে সোভিয়েত রাশিয়া, বিশেষ করে কোল্ড ওয়ারের পর থেকে সোভিয়েত রাশিয়ার যে অবস্থান, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার যে ম্যাপে যে অবস্থান, এদিকটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়া থেকে পশ্চিমে আমরা পশ্চিম ইউরোপটাকে পাই। তখন থেকে ইউরোপ এবং আটলান্টিক পেরিয়ে এদিকে আমেরিকা, এই গোটাটাকে নিয়ে সোভিয়েত রাশিয়ার থেকে কনোটেশনটা তৈরি হয় যে ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমী দুনিয়া। সাধারণভাবে আমরা পাশ্চাত্য বলতে ইউরোপীয় সভ্যতাকে, এবং পরবর্তীকালে যখন আমেরিকা স্বাধীন হয় 1776-এর পর, তখন আমেরিকা সভ্যতাকেও বুঝি। ওখানকার সংস্কৃতি, ওখানকার রাজনীতি, চিন্তাভাবনা, বিজ্ঞান সব মিলিয়ে হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি। অর্থাৎ এখানে খুব সহজ একটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা মূলত ইউরোপীয় সভ্যতার ইতিহাস। এটা গেল 1 নম্বর দিক, হোয়াট ইজ ওয়েস্ট। অর্থাৎ আমরা পড়তে চলেছি ইউরোপটাকে। এই ইউরোপ আমাদের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে মডার্ন মানে কি। মডার্নিটির কয়েকটা খুব স্বাভাবিক জনপ্রিয় বৈশিষ্ট্য আছে। বোঝাই যাচ্ছে এটা যুগবিভাগের ধারণা। মধ্যযুগের পরে আধুনিক যুগ আসবে, এই ট্রানজিশনটা আমি পরের ক্লাসে বা পরের লেকচারে বলবো। এখানে শুধু কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি। মডার্নিটি বা আধুনিকতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার আবির্ভাব। পুঁজিবাদ কি? এগেন এটা আমরা পরের এপিসোডে পড়ব। আমরা এখানে দেখব পুঁজিবাদ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি হচ্ছে আধুনিকতার কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার মানে কি, আমাদের পড়তে হতে চলেছে যে বিষয়টা, তার নাম হচ্ছে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উদ্ভব। তার প্রথম ভাগ এখানে আমরা পড়ছি, অর্থাৎ পঞ্চদশ এবং ষোড়শ শতক। কিন্তু পঞ্চদশ এবং ষোড়শ শতকের ইউরোপে যাওয়ার আগে আমাদের প্রথমে স্থানের পরিচয়টা একটু দেখে নিতে হয়। অর্থাৎ যে অঞ্চলের ইতিহাস আমরা পড়ব সেই অঞ্চলটা কীরকম। বোঝাই যাচ্ছে এটা একটা মহাদেশ। এই মহাদেশের একদম ওপর থেকে দেখা যাক, এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এই দেশগুলোকে নিয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপ। স্ক্যান্ডিনেভিয়ার নিচে এইখানটায়, বিশেষ করে যে জায়গাটা ককপিটটা, এই জায়গাটাকে কি বলা হয়? দুটো নামে এখানে চিহ্নিত করা হবে। একটা হচ্ছে লো কান্ট্রিজ, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ নিয়ে যে বেনেলাক্স কান্ট্রিজগুলো, সেইখানটাকেই বলা হচ্ছে লো কান্ট্রিজ। লো কান্ট্রিজ কারণ এখানকার স্থলভূমি এতটাই নিচে যে কখনো কখনো সমুদ্রের জল এর মধ্যে ঢুকে যায়। এই গোটাটা জুড়ে বিস্তীর্ণ একটা নর্থ ইউরোপিয়ান প্লেন রয়েছে। এই লো কান্ট্রিজটার ঠিক নিচটাকে আমরা বলবো ফ্ল্যান্ডার্স। এখানেও বেলজিয়ামের অংশ আছে, নেদারল্যান্ডসের অংশ আছে, ফ্রান্সের অংশ আছে। এটা হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটিশ আইসল্স বা ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আমরা সবাই জানি এটা আল্পস, এটা ইটালীয় অঞ্চল, এটা গ্রিস। আর এই অঞ্চলটাকে, এখানে স্পেন এবং পর্তুগাল দুটো রাষ্ট্র আছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলা। পেনিনসুলা কারণ 3 দিক জল। এখানে আইবের নদী থেকে নামকরণ হয়েছে আইবেরিয়ান পেনিনসুলা। এখানে আমরা যে দেশগুলো পাবো সেগুলো হচ্ছে স্পেন এবং পর্তুগাল, বর্তমান নিরিখে বলছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিভাজন করি, সেটা হচ্ছে যে এখানে এলব বলে একটা নদী আছে। এই যে এলব নদী, এই এলব নদীর পশ্চিম দিকটাকে বলা হয় পশ্চিম ইউরোপ, আর এলব নদীর পূর্ব দিকটাকে বলা হয় পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপের সিংহভাগ দখল করে রয়েছে কে না? রাশিয়া।
আর পোল্যান্ড এরকম দেশগুলো। আর পশ্চিম ইউরোপের মূল দেশ জার্মান অঞ্চল বা জার্মান ভূমি, পরবর্তীকালে যে জার্মানি হবে, ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, আর এদিকে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রসমূহ। তো এই হচ্ছে পশ্চিম ইউরোপ। আর এই হচ্ছে পূর্ব ইউরোপ। স্লাভ যে রাষ্ট্রগোষ্ঠী সেগুলোও কিন্তু পূর্ব ইউরোপেই তার অবস্থান। এহেন ইউরোপ আমাদের পড়তে হতে চলেছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা ইউরোপটা পড়ব কোন সময় থেকে? মূলত পঞ্চদশ এবং ষোড়শ শতকের ইউরোপ পড়ব। কিন্তু এই ইউরোপটার ঠিক আগের অবস্থাটা কীরকম ছিল সেটা একটু দেখে নেওয়া যেতে পারে। আমরা জানি ইউরোপীয় সভ্যতার মূল ভিত্তি দুটো। একটা হচ্ছে প্রাচীন গ্রিস সভ্যতা, যেটা সিসি 2-তে তোমরা পড়েছ। আর 2 নম্বর হচ্ছে প্রাচীন রোমান সভ্যতা, গ্রিসের পর যার উদ্ভব হয়, যেটা তোমরা সিসি 4-এ পড়েছ। এখন রোমান সাম্রাজ্যটা খেয়াল করো যে গ্রিস সাম্রাজ্যটা পুরোটাই ভূমধ্যসাগর কেন্দ্রিক ছিল। রোমান সাম্রাজ্য সেটা ভূমধ্যসাগর কেন্দ্রিক, মানে ভূমধ্যসাগরকে বেষ্টন করে গড়ে উঠলেও একটা জিনিস, সেটা হচ্ছে ইউরোপের ভেতর দিকেও সেটা কিন্তু প্রবেশ করেছিল। যেমন একটা উদাহরণ দিই, সমগ্র স্পেন এবং সমগ্র ফ্রান্স কিন্তু রোমান সাম্রাজ্যের অধিকারে ছিল। এমনকি ব্রিটিশ আইসল্যান্ডসের নিচের দিকটাও কিন্তু, যেটাকে ব্রিটানিয়া বলা হতো, সেটাও কিন্তু রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের পতনের পর ক্রমাগত হুন এবং অন্যান্য বর্বরদের আক্রমণের ফলে পশ্চিম ইউরোপের রাজনৈতিক স্থিতাবস্থা নষ্ট হয়। এটা একটা প্রথম ঘটনা। এরপর আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে পশ্চিম ইউরোপের এই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে বাইজেন্টিয়াম বা পূর্ব রোমান সাম্রাজ্যের উত্থান ঘটে। আমি ম্যাপে দেখাচ্ছি। আর আরেকটু নিচে সপ্তম অষ্টম শতক থেকে এই দিকটায়, মানে তুরস্কের নিচটাতে, এখানে তৈরি হয় মুসলমানদের সাম্রাজ্য। পরবর্তীকালে অটোমানরা এখানে শক্তিশালী হয়ে ওঠে। এদিকটা আমরা পরে যাচ্ছি। আমরা খেয়াল করব যে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের মানচিত্রটা কীরকম হয়। এই হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের সময়কাল, মানে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পূর্ব রোমান সাম্রাজ্যের অধিকৃত অঞ্চল। এই হচ্ছে কনস্ট্যান্টিনোপল। খুব গুরুত্বপূর্ণ তার অবস্থান। একদিকে ব্ল্যাক সি, এবং ব্ল্যাক সি থেকে দার্দানেলিস হয়ে আমরা ভূমধ্যসাগরে ঢুকছি। এখানে হচ্ছে কনস্ট্যান্টিনোপলের অবস্থান। কনস্ট্যান্টিনোপল হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। এখন আমরা যদি এই মানচিত্রটা দেখি, তাহলে দেখব এখানে ফ্রাঙ্কিস কিংডম বা ফ্রাঙ্ক সাম্রাজ্য বা রাজ্যের কথা বলা হচ্ছে। রোমান সাম্রাজ্যটা নেই, তার বদলে পূর্ব রোম সাম্রাজ্যের উত্থান ঘটেছে। আর এখানে ফ্রাঙ্কদের উত্থান ঘটছে। এই ফ্রাঙ্ক অঞ্চলটাতেই গড়ে উঠবে পরবর্তীকালে ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য। তাহলে এটা গেল রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের অবস্থা। আচ্ছা, কনস্ট্যান্টিনোপল টিকে ছিল 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা এগোলে সেটা দেখতে পাবো। এই হচ্ছে ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য। 800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য। সাথে সাথে শুরু হচ্ছে ইউরোপের ইতিহাসের মধ্যযুগ। ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য 800 খ্রিস্টাব্দে শুরু হলেও পরেও 843 খ্রিস্টাব্দের মধ্যে সেটা ভেঙে 3টে ভাগে ভাগ হয়ে যায়। সেই 3টে ভাগের মধ্যে আবার এই যে পশ্চিম দিকটা, এখানে 925-এ তৈরি হয় কাপেতীয় ফ্রান্স। আর বাকিটা নিয়ে জার্মানি এবং অস্ট্রিয়ার যে অঞ্চল, এই অঞ্চলটা সাম্রাজ্যিক অঞ্চল হিসেবে চিহ্নিত থাকে। তার মানে কি দাঁড়ালো? আর 925 থেকে শার্লেমেনের সাম্রাজ্যটাও ভেঙে গেল। ভেঙে গিয়ে এই অঞ্চলটাতে তৈরি হচ্ছে কাপেতীয় ফ্রান্স। আর এদিকটাতে পর্যায়ক্রমে শাসন করছে সালিয়ান বংশ, স্যাক্সন বংশ এবং তারপর হোয়েনস্টাফেন বংশ। এই সময়ই কিন্তু শার্লেমেনের সময়কাল থেকে ইউরোপে সামন্ততান্ত্রিক কাঠামোটা গড়ে উঠছে। সামন্ততান্ত্রিক কাঠামোটা কি, আমি পরের দিন ক্লাসে, পরের লেকচারে এটা বোঝাবো কিভাবে ম্যানোরীয় ব্যবস্থাটা গড়ে উঠেছিল। আমরা চলে আসবো 1400 খ্রিস্টাব্দের ইউরোপে। 1400 খ্রিস্টাব্দের ইউরোপে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আইবেরিয়ান পেনিনসুলা। সেখানে কে আছে? পর্তুগাল, ক্যাস্টিল, অ্যারাগন রাজ্য। তার উপরে এখানে ফ্রান্স, যে ফ্রান্সের প্রতিষ্ঠা 925-এ হুইকাপেত করছে। এখানে ইংল্যান্ড রয়েছে। ইংল্যান্ডে সেই সময় একটা স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার প্রথম পদক্ষেপগুলো
আমরা প্রথম চিহ্নগুলো আমরা নজর করতে পারছি। এই জায়গাটাকে বলা হচ্ছে জার্মান এম্পায়ার, অর্থাৎ জার্মান সাম্রাজ্য, যেখানে পর্যায়ক্রমে রাজত্ব করলো কারা? সালিয়ান, স্যাকসন এবং হোয়েনস্টাফেনরা। হোয়েনস্টাফেনের পর এই অঞ্চলটা ভীষণ দুর্বল। এই হচ্ছে ইটালি। ইটালির ওপরে ফ্রান্সের যেমন নজর ছিল, জার্মানিরও নজর ছিল, ফলে ইটালিতে ফ্রান্সেরও আক্রমণ চলতো, জার্মানিরও আক্রমণ চলতো। এই অঞ্চলে হাঙ্গেরি বা পোল্যান্ড, এই অঞ্চলগুলো গড়ে উঠছে, কিন্তু এগুলো স্লাভদের দ্বারা অধিকৃত। এটা হচ্ছে মাস্কোভি, অর্থাৎ এটা রুশ সাম্রাজ্য। আর এইখানে পারসিকদের মধ্যে বা এই পার্সিয়া অঞ্চল এবং তার এই দিকে ধীরে 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 তুর্কিরা শক্তিশালী হয়ে উঠছে, বিশেষ করে অটোমানরা। এটা হচ্ছে 1400 খ্রিস্টাব্দের ত্রয়োদশ শতকে ইউরোপের চিত্র। এই হচ্ছে ইউরোপের মোটের ওপর ছবি। 1347 থেকে 1352 ইউরোপে একটা কৃষ্ণমারী হয়েছিল। কৃষ্ণ মৃত্যু বলা হচ্ছে মহামারী, ভয়ঙ্করতম মহামারীর একটি। সেই মহামারী কতটা জুড়ে প্রসারিত হয়েছিল, এটা তার ছবি, এটা পরে আলোচনায় আসবে, আপাতত দরকার। 1453 খ্রিস্টাব্দে ইউরোপের ইতিহাসে মারাত্মক একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি আগেই যেটা দেখালাম, কনস্ট্যান্টিনোপলকে অবরোধ করে তুর্কিরা, ফলে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে। এই কনস্ট্যান্টিনোপলের পতন ঘটার সাথে সাথেই ইউরোপের ইতিহাসে একটা অন্যরকম ধারা বা অন্যরকম প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও বা এই একমাত্র ঘটনা নয়, অনেকগুলো ঘটনা ধীরে 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 ঘটে পরিবর্তনটাকে আনতে শুরু করে। সুদূর প্রসারী পরিবর্তন, একদিনে খুঁজলে হবে না। তো সেই পরিবর্তনের ধারাটাই রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্টে আমরা দেখব। এখন ঘটনা হচ্ছে যে এখানে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা কি পড়তে চলেছি, প্রথম যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সময়কালে ইউরোপের ইতিহাস। ওয়েস্ট এখানে আমরা ইউরোপের সমর্থক হিসেবে দেখব, যদিও যে ইউরোপকে আমরা দেখব সেই ইউরোপের সাথে বিশ্বের অন্যান্য মহাদেশের যোগাযোগ স্থাপিত হবে। আর মডার্নিটির চিহ্নগুলো আমরা খুঁজব। প্রথমেই আমরা মডার্নিটির চিহ্নটা হয়তো পাবো না, ধীরে 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 পাবো। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখব, দ্যাট ইজ এ ট্রানজিশন, একটা বিবর্তনের সময়কাল। এই বিবর্তনের সময়কালটা কি? এই বিবর্তনের সময়কালটা হচ্ছে যে ইউরোপ ধীরে ধীরে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক পরিকাঠামোটাকে ঝেড়ে ফেলে আস্তে আস্তে আধুনিক হয়ে উঠছে। এই আধুনিকতার লক্ষণগুলো কিভাবে পরিস্ফুট হচ্ছে, কিভাবে মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোগুলো আস্তে 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 বিলুপ্ত হচ্ছে, এই বিলুপ্তির পথে কি কি ইনস্ট্রুমেন্টস সক্রিয় থাকছে, ঐতিহাসিক কি কি ঘটনা এই পরিবর্তনকে ডেকে আনতে সাহায্য করছে, সেটাই আমাদের এই পেপারটার আলোচ্য বিষয়। বলে রাখা ভালো, এই পেপারটা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়েশন। কিসের কন্টিনিউয়েশন? না, তো আমরা CC4-এ যেখানে ছাড়লাম, অর্থাৎ মধ্যযুগের ইউরোপ, সেখান থেকে আমরা কিন্তু এই পেপারটাতে যাচ্ছি এবং পরবর্তীকালে পরের সেমিস্টারে গিয়ে এগেন আমরা এর পরবর্তী অংশটা পড়ব। সুতরাং আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি। আমাদের আলোচনার বিষয় কি না, রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করলাম। আজ এই পর্যন্ত। নেক্সট দিন আমরা ট্রানজিশনের ধারাটা বুঝব।